আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করব আমরা ৯ তারিখের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম এক্স্যাক্টলি ওইখান থেকেই। সো এই যে দেখেন আমি এই জিনিসগুলো মুছিও নাই। কারণ আপনাদেরকে একটা জিনিস দেখানোর ছিল যে আসলে আপনি যদি সিরিয়ালটা মেইনটেইন করেন তাহলে আসলে আপনি কিভাবে একটু সাহায্য পেতে পারেন। অনেক ইন্সট্রাক্টররাই সাজেস্ট করে যে আপনার সিরিয়াল ব্রেক করে এটা আগে করার জন্য, ওইটা আগে করার জন্য। বাট আমি পার্সোনালি কখনোই সিরিয়াল ব্রেক করতাম না। এবং আমি যে আসলে রিয়ালাইজ করতাম সবসময় যে আমি সিরিয়ালটা মেনটেন করার কারণে আমি এই প্রশ্নটা কোথায় খুঁজতে হবে সেটা আমি বুঝতে পারতেছি, বা এই প্রশ্নটা যদি আমি আগে সলভ করে থাকতাম বা এই জায়গাটুকুকে যদি আমি আগের কোনো একটা প্রশ্ন সলভ করার জন্য পড়ে থাকতাম তাহলে আমি ইজিলি এটাকে আনসার করতে পারতাম বা বুঝতে পারতাম যে এটা ওইখানে আছে। সো আমাকে তখন এক্সট্রা এফোর্ট দিয়ে টাইম দিয়ে লোকেট করাটা লাগতো না। এই জিনিসগুলোই আসলে আমি কেন তাড়াতাড়ি সলভ করতে পারতাম এটার পিছনে একটা বড় কারণ ছিল যে আসলে আমার খোঁজাটা ইজি হইতো এরকম সিরিয়ালটা মেনটেন করার কারণে। যাই হোক, এই ভিডিওটাই আমি আগে বানাইতে নিয়েছিলাম, বাট বানাইতে যেটা বুঝলাম যে আমার যদি এটা আগে না করেন আপনাদের এমসিকিউ তাহলে এইটা একটু করাটা টাফ হয়ে যাবে। যাই হোক, সো চলেন আমরা আজকে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং করব এবং আমরা এই 4টা ইয়েস নো নট গিভেন টাইম পেলে করে দিব, ঠিক আছে? সো ফার্স্টে আমাদের কী বলতেছে, কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্সকে এগুলো সেন্টেন্স কারেক্ট এন্ডিং, এই যে এগুলো এন্ডিং, এইগুলো দিয়ে আপনাকে কমপ্লিট করার জন্য। এখন ব্যাপারটা যে আমরা এখন কীভাবে সলভ করব। আমরা এখানেও আমাদের অপশন যেগুলো আছে, এই যে এখানে এন্ডিংগুলো আছে, সেগুলো শুধু পড়ে টাইমটা নষ্ট করবো না, কারণ এগুলোর আগেরটুকু নাই। আপনি এগুলো পড়ে খুব একটা ভালো আইডিয়া যে পাবেন ব্যাপারটা এরকমও না। আর আপনি যখন একসাথে এতগুলো করে পড়বেন আপনি ঠিকমতো মনেও রাখতে পারবেন না। সো শুধু এখানে সময় নষ্ট করার থেকে বরং আপনি প্রশ্নটা পড়েন, প্রশ্নটা কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করেন, ওইখান থেকে পড়ে আসেন, বুঝে আসেন পুরো সেন্টেন্সটা, তারপর সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে আর যে অর্ধেকটা এখান থেকে মিলে যায় সেটাকে আপনি আনসার করে দেবেন। ওকে, সো প্রথম প্রশ্ন আমাদেরকে কী বলতেছে, ফর আ লং টাইম বায়োলজিস্ট রিজেক্টেড। অনেক সময় ধরে বায়োলজিস্টরা কিছু একটা রিজেক্ট করছে। এখন এটাকে আমি কোথায় খুঁজবো? চলেন আমরা আমাদের প্যাসেজে যে দেখে নিই কোন কোন প্যারাগ্রাফ আমাদের বাকি ছিল। আমাদের এই প্যারাগ্রাফটা বাকি আছে, আমাদের এই প্যারাগ্রাফটা বাকি আছে। এখানে কিন্তু কোনো প্রশ্ন ছিল না, উত্তর ছিল না। এখানে উত্তর ছিল, তারপরে মোটামুটি সবগুলোতেই আমাদের উত্তর ছিল। ঠিক আছে, এইটা একটু বাকি রয়ে গেছিলো, এইটা একটু বাকি ছিল, মানে এখানে উত্তরটা ছিল না। যদিও লাস্টের এখানে আমরা যে সাইলেন্ট জিন্সের কথাটা পাইছিলাম, আপনি 9 তারিখের ভিডিওটা একটু দেখে আসেন, এমসিকিউর একটা ভিডিও আছে, ওইটা একটু দেখে আসেন। এইটা আমরা সলভ করছি, এইটাও সলভ করছি। পরে আমরা এইটাও সলভ করছি, রাইট? যে ওয়েগনারের একটা কথা ছিল। আর লাস্টে দুইটা বাকি আছে। ওকে, এখন কোথায় খুঁজবো? আমি খুঁজবো আমার প্রথম যে কয়েকটা বাকি আছে। সো এইটা আমাদের বাকি ছিল 1 নাম্বার প্যারাগ্রাফটা। সো আমরা চলেন 1 নাম্বার প্যারাগ্রাফটাতেই খুঁজি। আমি এটাকে এখানে বের করে এনে নিই। সো সায়েন্টিস্টরা অনেক সময় ধরে, অনেক টাইম ধরে কী বিশ্বাস করে আসতেছে, রাইট, বা কি রিজেক্ট করে আসতেছে। ওকে, সো আমরা যদি এই প্যারাগ্রাফের মধ্যে এরকম অনেক সময় এরকম যদি খুঁজতে চাই তাহলে এই যে দেখেন এখানে একটা কথা বলেছে, ফর দ্য বেটার পার্ট অফ এ সেঞ্চুরি। এর মানে কি, একটা শতাব্দীর ম্যাক্সিমাম পার্টটুকু, লাইক 60 বছর, 70 বছর, 80 বছর এমন বলতেছে। মোস্ট বায়োলজিস্ট হ্যাভ বিন রিলাক্টেন্ট মানে কি, কোনো একটা কিছু করতে না চাওয়া, টু ইউজ করতে না চাওয়া দোজ ওয়ার্ডস, mindful of a principle of the evolution that says evolution cannot run backwards. So ওদের এরকম একটা প্রিন্সিপাল ছিল যে এভলিউশন কখনো ব্যাকওয়ার্ড রান করতে পারে না। আপনি আগের ভিডিওটা দেখে আসলে কনটেক্সটটা ভালো করে বুঝতে পারবেন। সো এখানে ওরা কিছু একটা রিজেক্ট করার কথা বলতেছে। ওখানে পেলাম যে ওরা ভাবতো এভলিউশনটা ব্যাকওয়ার্ড রান করতে পারে না। তাহলে এখন এটার সাথে কোনটা ম্যাচ হয় দেখেন তো। কোশ্চেন অফ হাউ সার্টেনলি এটা হয় না, ওখানে সাথে পার্টিকুলার এটাও হয় না, প্যারাল ড্রব্যাক্স এটাও হয় না, কন্টিনিউ এক্সিস্টেন্স সার্টেন ওইটাও হয় না, দ্য ডাউটস নো দ্য পসিবিলিটি অফ এভলিউশন। এই যে দেখেন এফ নাম্বার কী বলতেছে, দ্য পসিবিলিটি অফ এভলিউশন বিং রিভার্সেবল। যে এভলিউশনটা যে রিভার্সেবল হতে পারে এইটার যে পসিবিলিটি, সম্ভাবনা আছে, এইটাকে তারা ডিনাই বা রিজেক্ট করে আসতেছিল। সো প্রথম আনসার পেয়ে গেছি, সেটা এফ। ভিডিওতে সামনে বাড়ার আগে আমার যে মে মাসের ক্র্যাশ কোর্সটা আছে, এটার ক্লাস 21 তারিখ থেকে স্টার্ট হইতেছে, যেখানে টোটাল আপনার 30টা লাইভ ক্লাসেস থাকবে, পাশাপাশি 15টা লাইভ
স্পিকিং সেশন থাকবে, যেখানে বেসিক্যালি স্পিকিং পার্টনার আপনাকে খুঁজতে হবে না, একজন মেন্টর থাকবে, মেন্টর আপনাকে প্রশ্ন করবে, উত্তর দিবেন, ফিডব্যাক দিবে, এইগুলোর উপর ভিত্তি করে আপনার ওই প্র্যাকটিস সেশনটা যাবে। আর এখানে হচ্ছে টোটাল 1 মান্থের মধ্যে আপনার মোটামুটি সব কমপ্লিট করে দেওয়া হবে। আর দেন 1 মাস আপনি প্র্যাকটিস করবেন বা 1.5 মাস প্র্যাকটিস করে 2.5 থেকে 3 মাসের মধ্যে এক্সামটা দিয়ে দিতে পারবেন। সো এটার কোর্স ফি হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল, যে কেউ এটা অ্যাফোর্ড করতে পারে, এবং যথাসম্ভব আপনাকে 1-to-1 একটা ফিল দিয়ে পড়ানো হবে। নেক্সট 33 প্রশ্নে কী বলতেছেন, অপোজিং ভিউজ অন এভলিউশনারি থ্রোব্যাকস আর রিপ্রেজেন্টেড বাই। এখন এই অপোজিং ভিউর কথাটা আমি কোথায় পাইছি, আবার বলতেছি, আগের ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনার বুঝতে ইজি হবে। অপোজিং ভিউ কোথায় পাইছিলাম মনে আছে আপনাদের? যখন আমরা যে লুইস ডুলোর এটা যখন সলভ করতেছিলাম, তখন আমরা অপোজিং ভিউ টাইপ কথাবার্তা পাইছিলাম, রাইট? সো অপোজিং ভিউর কথা আমার ভাবো হচ্ছে এই প্যারাগ্রাফটাতে, কারণ এখানেই ছিল। এই যে দেখেন, opposite conclusion, right? So while Lombroso was measuring criminals, a Belgian paleontologist called Louis Dullo was studying fossil records and coming to the opposite conclusion. In 1890, he proposed that evolution was irreversible, that an organism is unable to return even partially. আচ্ছা, আমি আগের ভিডিওতে পটেনশিয়ালিটা পড়ছিলাম, partially to a previous stage already released in the ranks of the ancestors. সো এই টাইপের কথাবার্তা বলা আছে। সো আচ্ছা দাঁড়ান, এখানে যদি আমরা আসি, লুইস ডুলোর কথা বলছে, ঠিক আছে? সো অপোজিং ভিউজ অ্যান্ড এভলিউশনারি থ্রোব্যাকস আর রিপ্রেজেন্টেড বাই, কার দ্বারা সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে? পাইলেরই তো আপনি, লুইস ডুলো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। সো ডুলোস ফাইন্ডিং অ্যান্ড দ্য কনভিকশনস লিড বাই অ্যামব্রোস। দ্যাটস ইট, হয়ে গেছে। সো পরবর্তীর আনসারটা হচ্ছে আপনার জি নাম্বার, যেটা হচ্ছে 33 এর আনসার, জি। এমসিকিউ ভিডিওটা কাইন্ডলি 22 মিনিটের মনে হয় একটা ভিডিও দেখে আসেন, আপনার উপকার হবে। কারণ সমস্যাটা হচ্ছে যে আমরা ভাবি যে হুট করে একটা করতে বসবো, র্যান্ডমলি একটা প্রশ্ন নিয়ে বসবো, সলভ করবো। নো, এরকম আসলে হয় না। এরকম করতে গেলেই আসলে প্রবলেমটা হয়, যে আসলে কোথায় খুঁজতে হবে, কোথায় আছে না আছে, এগুলো নিয়ে ঝামেলায় পড়ি, বুঝছেন? বাট আপনি যদি সিরিয়ালটা মেনটেন করেন, তাহলে ইজিলি কোথায় সেটা হতে পারে সেটা একটা গ্যাস আপনি করে ফেলতে পারবেন, এবং আপনার সময়টা অনেকটুকু বেঁচে যাবে। এক্সাম্পলস অফ এভলিউশনারি থ্রোব্যাকস হ্যাভ লিড টু, আচ্ছা এভলিউশনারি থ্রোব্যাকসের হচ্ছে এক্সাম্পল, এটা কি কোথাও ছিল? দাঁড়ান আমি একটু মনে করে নিই, আমার খানিকটা মনে পড়তেছে, খানিকটা দাঁড়ান। এইখানে হচ্ছে আপনার হুইলস নিয়ে কথা ছিল। ওকে, দেখেন এই প্যারাগ্রাফটা আমাদের বাকি ছিল, রাইট? এই প্যারাগ্রাফটা আমাদের বাকি ছিল। এখন মজার বিষয় দেখেন, আনসারটা না আপনার এখানেই আছে। কীভাবে? এই যে দেখেন, এখানে একটা কথা বলছে, সিন্স দেন সো মেনি আদার এক্সাম্পলস হ্যাভ বিন ডিসকভার্ড দ্যাট ইজ নো লঙ্গার মেক সেন্স টু সে দ্যাট এভলিউশন ইজ অ্যাজ গুড অ্যাজ ইরিভার্সিবল, অ্যান্ড দিস পোজেস আ পাজল। হাউ ক্যান ক্যারেক্টারিস্টিক্স that disappeared millions of years ago suddenly reappear? সো এই যে আপনার এক্সাম্পলগুলো আসতেছে ইরিভার্সেবল বা রিভার্সেবল হওয়ার, তারপরে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে কীভাবে যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো অনেক বছর আগে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো, সেগুলো আবার রিঅ্যাপিয়ার হচ্ছে, পুনরায় কেন আসতেছে। তো আমরা যদি এখন আমাদের প্রশ্নে আসি, এক্সাম্পলস অফ এভলিউশনারি থ্রোব্যাক হ্যাভ লিড টু, কিসে লিড করছে? একটা প্রশ্নে লিড করছে, রাইট? সো আমাদের দ্য কোশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেডস কুড রিঅ্যাপিয়ার, এটাই তো ছিল, যে অনেক বছর আগে হারিয়ে যাওয়া একটা জিনিস কীভাবে ফেরত আসতে পারে, রাইট? এখানে ওইটাই বলছে যে দ্য কোশ্চেন অফ হাউ সার্টেন লং লস্ট ট্রেডস কুড রিঅ্যাপিয়ার। কতটা ইজি, রাইট? আচ্ছা, তারপর এক্সাম্পলস অফ, আচ্ছা এটা না, দ্য শার্ক অ্যান্ড কিলার হুইল আর মেনশন টু এক্সাম্পলিফাই। এখন আমার কাছে মনে হইতেছে যে শার্ক এবং কিলার হুইলের কথা না আমরা কোথাও পাই না। এখানে হচ্ছে হুইলের কথা ছিল, ঠিক আছে, যেখানে হুইলের কথা ছিল, বাট আর কোনো প্যারাগ্রাফে না শার্ক ছিল না কিলার হুইল ছিল, ঠিক আছে? এগুলো তো পড়ে আসছে আমাদের আগের প্রশ্নটার জন্যে, তাই না? এখন আমরা কোথায় চলে আসবো? লাস্টে যেগুলো বাকি আছে এখানে চলে আসবো, এবং এখানে এসে এই যে দেখেন শার্ক এবং কিলার হুইল আমরা পেয়ে গেছি। এটাই হচ্ছে আসলে সিরিয়ালটা মেনটেন করার মজা। আপনি নিজেই বুঝে যাবেন যে আপনাকে আসলে কোথায় খুঁজতে হবে। ওকে, সো এটার এক্সাম্পলটা কেন, এটা প্রশ্নটা কী ছিল দাঁড়ান একবার
বলতে বলতে ভুলে গেছি। দ্য শার্ক অ্যান্ড কিলার হুইল আর মেনশন টু, কেন তাদেরকে মেনশন করা হয়েছে, কিসের এক্সাম্পল হিসেবে তাদেরকে মেনশন করা হয়েছে। Okay, so what's going on? The one possibility is that these traits are lost and then simply reappear in much of the same way that similar structure can independently arise in unrelated species, such as, okay, so এখানে বলতেছে similar structure can independently arise in unrelated species, such as, so such as হিসাবে বা এক্সাম্পল হিসাবে শার্ক এবং কিলার হুইলকে মেনশন করছে। সো এটা মেনশন করার আগে কোন কথাটা বলছে এবং তারপর এক্সাম্পল দিছে, কিন্তু কথাটা কী ছিল, সিমিলার স্ট্রাকচার আনরিলেটেড স্পিসি, মানে কি যেই স্পিসি যেই প্রজাতিটা রিলেটেড না, একটা শার্ক আর একটা হুইল বা তিমি, শার্ক আর তিমি দুটা আনরিলেটেড স্পিসি প্রজাতি, দুটার মধ্যে সিমিলার স্ট্রাকচার অ্যারাইজ হইতেছে। সো এই টাইপের একটা কথা ছিল। সো চলেন আমরা দেখি কোনটা ম্যাচ হয়। টু এক্সাম্পলিফাই দ্য অকারেন্স অফ এ পার্টিকুলার, এই যে দেখেন বি নাম্বার, দ্য অকারেন্স অফ এ পার্টিকুলার ফিচার ইন ডিফারেন্ট স্পিসিস, একই ধরনের ফিচার, নির্দিষ্ট একটা ফিচার ডিফারেন্ট স্পিসিস। দেয়ার ইউ গো, ইউ হ্যাভ গট ইউর আনসার। সো এটা হচ্ছে আপনার বি। দেন 36, এটা কি বলতেছে, one explanation for the findings of Wagner research is, সো ওয়েগনারের যে রিসার্চ আছে সেটার ফাইন্ডিং নিয়ে আরেকটি কিছু বলবে। সো ওয়েগনারের কথা কোথায় আছে, ওয়েগনার, another more integrating possibility is the genetic information needed to make those somehow survive in the, যে দেখেন, আচ্ছা এখন বলতে পারেন যে ভাই ওয়েগনার কী নিয়ে ডেসক্রাইব করতেছিল, কী নিয়ে রিসার্চ করতেছিল। এই জন্যই বললাম যে আপনি হচ্ছে আগের ভিডিওটা দেখে আসেন। ওয়েগনার রিসার্চ করতেছিল কিছু লিজার্ডসদের নিয়ে যাদের টো ছিল না, এবং মানে একই প্রজাতির কারোর মধ্যে টো বা পায়ের পাতা ছিল না, কারোর মধ্যে ছিল, এবং তারপর সে বলছিল এই টো যাদের কাছে নাই তারা বা তাদের যে অ্যানসেস্টর আছে তারা একবার এই টোটাকে হারাইছিল, আবার গেইন করছিল, আবার হারাইছিল, আবার গেইন করছিল, এরকম একটা জিনিস করছিল। সো এটাই এবার এখানে বলা হয়েছে। another more intriguing possibility is that the genetic information needed to make toes somehow survived for tens or perhaps hundreds of millions of years is the lizards was reactivated. তো এখানে এটাই বলতেছে যে ওই যে টোগুলোকে ফিরিয়ে আনার জন্যে যেই হচ্ছে আপনার জিনটা দরকার ছিল, এটা রিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা বলছে, পুনরায় অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা। রিঅ্যাক্টিভেট মানে কি, পুনরায় অ্যাক্টিভ হওয়া, সচল হওয়ার কথা বলছে, রাইট? তো এই টাইপেরই কিছু একটা কথা। সো ওয়ান এক্সপ্লেনেশন ফর ফাইন্ডিং দ্য ওয়েগনার রিসার্চ ইজ কন্টিনিউড এক্সিস্টেন্স অফ, এই যে দেখেন, দ্য কন্টিনিউড এক্সিস্টেন্স অফ সার্টেন জেনেটিক ইনফরমেশন। এটা কীভাবে, ওই যে বললো না জিনটা ওখানেই ছিল, জাস্ট কী হয়েছে, রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। দ্য কন্টিনিউড এক্সিস্টেন্স অফ এ সার্টেন জেনেটিক ইনফরমেশন, ওই জিন বা জেনেটিক ইনফরমেশনটা রয়ে গেছিলো, হারায়া যায় নাই, ওখানেই ছিল, জাস্ট রিঅ্যাক্টিভেট হয়েছে। সো আপনি আনসার করে বাকিগুলো আপনি ম্যাচ করে দেখেন, কোনোটাই বসবে না। তো 36-এর আনসার তাহলে হবে ডি। এখন চলেন এটা করি। ওয়াগনার ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ডু রিসার্চ অন সাউথ আমেরিকান লিজার্ড। আগের এটা দেখে আসেন। সো যদি দেখে এসে থাকেন, এটাকে আমরা ডিরেক্টলি নট গিভে দিতে পারি। আমরা ওই প্যারাগ্রাফটা পড়ছি, রাইট? দেখেন আমার রিডিংটা খুব মজা লাগে আপনাদেরকে করাইতে, বা একদিন যদি জাস্ট আপনাদেরকে নিয়ে বসে করাইতে পারতাম, আপনারা রিডিংটা নিয়ে আপনাদের পুরো পার্সপেক্টিভ আমি চেঞ্জ করে দিতাম। কোথায় ছিল লিজার্ডসের নিয়ে কথা, বায়োলজিস্ট কেম থ্রু, ওকে হ্যাঁ এখানে ছিল, এই প্যারাগ্রাফটাতে ছিল, এই যে ওয়েগনার। সো এই প্যারাগ্রাফের না কোথাও বলা নাই যে সে হচ্ছে প্রথম মানুষ ছিল যে লিজার্ডদের নিয়ে রিসার্চ করছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে ইজিলি নট করি, আমাদের পড়তেও হবে না। আপনি যদি হচ্ছে সিরিয়ালি করে আসেন, আপনাকে এটা পড়াও লাগবে না। সো ওয়েগনার বিলিভস দ্যাট বাচিয়া লিজার্ডস উইথ টোস হ্যাড টোলেস অ্যানসেস্টর। এই মাত্র আমি বললাম যে যাদের টো আছে তারা এমন অ্যানসেস্টরদের কাছ থেকে পাইছে যারা একবার টো ছিল, যাদের একবার হারাইছে, একবার ছিল একবার হারাইছে, এটাই সে বলছিল একটু আগে উপরে। সো এটা হবে ইয়েস। টাইমটা কতটা সেভ হইতেছে দেখেন, জাস্ট একবার যদি আপনি সময় দিয়ে কিছু একটা করে আসেন, এভাবে হচ্ছে টাইমটা সেভ হয়। দ্য টেম্পোরারি অকারেন্স অফ লং লস্ট ট্রাইডস ইন এমব্রিওস ইজ রেয়ার। এখন এই জায়গায় এসে একটা প্রবলেম, এমব্রিওসের কথা তো আমি আগে কোথাও পাইনি, এবং এটাকে আমি কোথায় খুঁজবো? ঠিক আছে, সো আমাদের কোনো প্যারাগ্রাফ কি বাকি আছে? অফকোর্স একটা প্যারাগ্রাফ এখনও বাকি আছে, সেটা হচ্ছে এইটা। তো চলেন আমরা এখন এটাতেই খুঁজি।
দেখি অ্যাম্ব্রিওসের কথা পাই কিনা। অ্যাম্ব্রিওস, পেয়ে গেছি। কেন এখানে আসলাম? কারণ আগে যা যা পড়ছি কোথাও অ্যাম্ব্রিওসের কোনো কথা ছিল না, আর একটা প্যারাগ্রাফ বাকি রয়ে গেছে। আর্লি অ্যাম্ব্রিওস অফ মেনি স্পিসিস ডেভেলপ ancestral features. Snake embryos, for example, later develop in those features disappear thanks to the develop. আচ্ছা, ও দাঁড়ান, এখানে দ্য আনসার মে লাই ইন দ্য ওম্ব। এখানে একটা কথা বলছে যে আপনার আনসারটা ওম্ব বা গর্ভতে হচ্ছে আছে। তো আমরা কী খুঁজতেছি যে অ্যাম্ব্রিওসের মধ্যে আপনার হচ্ছে এই লং রেঞ্জ ট্রেডগুলো আসাটা রেয়ার কিনা, রেয়ার ওকারেন্স কিনা। বাট দেখেন এখানে বলতেছে আর্লি অ্যাম্ব্রিওস অফ মেনি স্পিসিস, অনেক স্পিসিসই কী করে আপনার অ্যানসেস্টোরিয়াল মানে কি পূর্বপুরুষদের ফিচারটাকে ডেভেলপ করে ফেলে। সেখানে বলছে অনেক স্পিসিসই করে, অনেক প্রজাতিই করে, বাট ওখানে বলছিল সেটা কি রেয়ার, সচরাচর হয় না। সো কন্ট্রাডিক্ট করতেছে, যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে আমরা এটাকে আনসার করবো নো। ইভলিউশনারি থ্রোব্যাকস মাইট বি কজড বাই ডেভেলপমেন্টাল প্রবলেমস ইন দ্য ওম্ব। সো ওম্বে কোনো ডেভেলপমেন্টাল প্রবলেমের কারণেই হচ্ছে আপনার ইভলিউশনারি থ্রোব্যাকটা হতে পারে। দেখি আসলেই কি এরকম হয় কি না। ঠিক আছে, ওম্ব বা গর্ভ, ওম্বের কথা কোথায় পাইছিলাম? এই যে এইখানেই পাইছিলাম, ওম বলা ছিল বা গর্ভ বলা ছিল। সো এখানে বলতেছে বাট ইফ সাইলেন্ট জিনস ডিগ্রেড উইদিন 6 to 10 million years, how can long-lived traits be reactivated ওভার লঙ্গার টাইম স্কেলস? সো বলতেছে 6 থেকে 10 মিলিয়ন বছর আগে সেটা ডিগ্রেড হয়ে যায় এই সাইলেন্ট জিনগুলো, তাহলে সেটা কীভাবে আবার ফেরত আসে? দ্য আনসার মে লাই ইন দ্য ওম। এটার উত্তরটা হয়তোবা কি গর্ভের মধ্যেই পাওয়া যেতে পারে। সো আর এখানেও কি এটাই বলছিল যে গর্ভে কোনো একটা ডেভেলপমেন্টাল প্রবলেমের কারণেই বা গর্ভে কিছু একটা হওয়ার কারণেই আসলে এই যে ইভলিউশনারি থ্রোব্যাকটা আছে এটা ঘটে। আর ওখানে এটাই পাইছেন যে গর্ভে কিছু একটা হওয়ার কারণেই আসলে এই হারিয়ে যাওয়া ট্রেডগুলো ফিরে আসে। সো দ্যাটস আ ইয়েস। সো এই হচ্ছে আপনার রিডিং। শুধু শুধু হচ্ছে আপনারা ভয় পান, বুঝছেন? আপনি যদি রাইট অ্যাপ্রোচে করতে পারেন, রিডিং কোনো বিষয়ই না। ওকে, সো ঠিক আছে, তাহলে থাকেন। আসসালামু আলাইকুম।